আমাদের আজকের গল্প স্ত্রী চরিত্র। কলমে পার্থমণি নাগ। আমি কটা দিনের জন্য বাইরে যাচ্ছি, খানিক বিরতির পর বললেন অনুরাধা। একা। স্ত্রীর কথাতেই অবাক হলেন রজত গুপ্ত। তাকালেন তার মুখের দিকে, বুঝতে চাইলেন যেন 25 বছর ধরে যার সাথে সংসার করেছেন সেই অনুরাধা, তার অনু মজা করছেন না তো। কিন্তু স্ত্রীর মুখের ভঙ্গিতে তার ছাপ নেই বিন্দুমাত্র, বরং একটা জেদ দেখতে পেলেন রজত, চোখেও তা। কি হলো তোমার? কিছু হয়নি, এত বছর সংসার করলাম তো তোমার সাথে, এবার কিছুদিন একা সময় কাটাতে চাই, একটু নিজের মতো করে বাঁচতে চাই কটা দিন, তাতে দাম্পত্য নতুন সঞ্জীবনী পাবে। অনেক সিনেমাতে দেখেছো তো, প্লিজ তুমি না করো না। সেই জেদি গলা। বহুদিন পর অনু জেদ ধরেছে। রজত আবার তাকালেন স্ত্রীর মুখের দিকে, খুঁজতে চাইলেন কিছু উত্তর। কিন্তু 25 বছর আগে যে ছিপছিপে সুশ্রী তরুণীকে বিয়ে করে এনেছিলেন সংসার করবেন বলে, চেনেন যাকে এতগুলো বছর ধরে, সে যে পরিবর্তিত হয়ে গেছে এক মধ্যবয়সী ব্যক্তিত্বময় নারীতে, নতুন করে সেটা খেয়াল করলেন তিনি। কি করবেন এখন রজত? চেঁচামেচি করে বা চড়থাপ্পড় মেরে স্বামী ধর্ম জাহির করার মতো লোক নন তিনি। শুধু কারণ কি হতে পারে ভাবতে চাইলেন। ঘর জুড়ে নেমে এলো এক নীরব শীতলতা। ঘণ্টাখানেক বাদে পাশাপাশি এক বিছানাতেই শুয়ে থাকলো স্বামী স্ত্রী, যেন রেল লাইনের মতো কাছাকাছি দুটো অস্তিত্ব, তবু কেউ কাউকে ছুঁতে পারছে না। সম্পর্কের যে স্লিপারগুলো ধরে রেখেছিল তাদের সংসারকে, সেগুলো যেন ভেঙে গেছে অনুরাধার কথায়। জোর করে তার উপর স্বামিত্বের রেল চালাতে গেলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। স্ত্রীকে কখনো কোনো রকম অবহেলা বা অসুখী রেখেছেন বলে মনে করতে পারলেন না। ছেলে মেয়ে দুটোকে নিয়েও কোনো অসুখের কারণ ঘটেনি। তারা বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তিনি নিজেও সফল পেশাগতভাবে। আচ্ছা, অনু কি কারো প্রেমে পড়ল? আজকাল মধ্যবয়সী মানুষজন নবীন প্রেমের পরশের ছোঁয়া পাচ্ছে, অন্তত কাগজ বা টিভিতে দেখতে পান রজত। কেমন জেদি হয়ে যায় ওই মানুষগুলো ওই নবীন প্রেমের স্বাদ পেতে। স্বামী বা স্ত্রী দীর্ঘ বিবাহিত জীবন একসাথে কাটালেও নতুন প্রেমে চাপাতে খুন করতেও দ্বিধা করছে না। কি যে রুচি হলো মানুষের, নাকি এসবই আধুনিকতা? এবার সে ঢেউ তার জীবনেও আছড়ে পড়ল। একটা দীর্ঘশ্বাস ফেলে ঘুমোবার চেষ্টা করলেন তিনি। পরদিন ভোর 5টা, কলকাতার আকাশে আলো ফুটছে। বাড়ির সামনের রাস্তাতেও মানুষজন চলতে শুরু করেছে। যে যাই বলুক, নিন্দার ছলে সকালের কলকাতার যে রূপ, তা অন্য কোথাও পাননি রজত। সর্বভারতীয় সেবার সরকারি পদাধিকারী তিনি। চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ সহ নানা শহরে থেকেছেন সেই সূত্রে। গত 2 বছর কলকাতায় আছেন। সামনের বছর আবার বদলির সমন আসবে নিশ্চয়ই। বাড়ির সামনে সাদা রঙের একটা কল ট্যাক্সি অপেক্ষা করছে। অনুরাধা তার ট্রলি সুটকেস নিয়ে তার সামনে দাঁড়িয়ে। রজত যে রাতে ভালো করে ঘুমননি তার ছাপ তার চোখে মুখে। বেশ অসহায় লাগছে তাকে। 50-এর দরজায় দাঁড়িয়ে বউয়ের নিজের মতো চলে যাওয়া দেখছেন ম্লান মুখে। খুব নিচু গলাতে শেষ চেষ্টা করতে গেলেন, অনু, সব ভেবে নিয়েছ তো? সংক্ষিপ্ত উত্তর অনুরাধার। আবার বালির বাঁধ দিতে চেষ্টা করলেন রজত। আমি পৌঁছে দিতে পারতাম স্টেশনে বা এয়ারপোর্টে। যেতে চাইছো যেখানে, দরকার নেই। মাথা চাকিয়ে কাটিয়ে দিলেন অনুরাধা। ও, টাকা পয়সা লাগবে কিছু? রজত জানতে চাইলেন। না, আছে আমার অ্যাকাউন্টে। খরচ যা লাগবে এই কদিনের, অন্য কেউ দিয়ে দেবে। একটা রহস্য রেখেই অনুরাধা ট্যাক্সি চেপে চলে গেলেন। রজত বিড়বিড় করলেন নিজের উদ্দেশ্যে যেন, আমি তবে স্ত্রী পরিত্যক্তা স্বামী? এই অবস্থায় স্বামীরা কি করে?
মাল খেয়ে দেবদাস হয়, নাকি কোনো চন্দ্রমুখীর বুকে মুখ লুকোয়? সেটাই নিয়ম বুঝি। এক নারীর কাছে মার খেয়ে অন্য নারীর বুকে শান্তি খুঁজতে চায় পুরুষ। মদ্যপান করেন তিনি, রোজ নিয়ম করে এক পেগ দামি হুইস্কি, কিন্তু সেটা যেন ওষুধের মতো। মধ্যবয়সী মানুষের ভালো ঘুম হবার দাওয়াই। আর অন্য চন্দ্রমুখী কোথায়? জীবনে একটিমাত্র নারীকেই তো জেনেছেন তিনি, তাতেই সুখ ছিল মনে। অন্য কাকে খুঁজবেন এখন? প্লেনে বসে অনুরাধার মনে পড়ল শিলিগুড়ি কলেজে পড়ার সময়ের বাছুর প্রেমিকাটির কথা। তাকে নানা কথা বলে মন গলাবার চেষ্টা করত সে। মানুষের চরিত্র হবে জলের মতো পরিষ্কার, স্বচ্ছ। নিজস্ব রং থাকবে না, আকৃতি থাকবে না, স্বাদও থাকবে না, কিন্তু তাকে যেমন পাত্রে রাখবে তার আকৃতি নেবে। যে রং মেশাবে সে সেই রঙের হবে, যে স্বাদ মেলাবে তার সেই স্বাদ হবে। বেশি তাপ দাও, বাষ্প হয়ে উড়ে যাবে। বেশি ঠান্ডাতে ফেলে রাখো, নিরেট বরফ হয়ে যাবে। অন্য একজন মানুষের সাথে সম্পর্ক জুড়তে গেলে এই কথাগুলো মনে রাখতে হয়। তুই এসব মনে রেখে দে দেবকুমার, বিবাহিত জীবনে কাজে আসবে। আরও বলতো সে, জীবন মানে অ্যাডভেঞ্চার, অপরচুনিটি আর চ্যালেঞ্জ। কলেজের 4 দিনের শিক্ষামূলক ট্যুরে গিয়ে বারবার এটাই শোনাতো সে। কেন? সেটা বোঝাবার জন্য বিশেষ সাহায্যের দরকার পড়তো না। একদিন দেবকুমারকে চুপ করানোর জন্য অনুরাধা শুনিয়ে দিলেন, দেবু, আমার জানিস তো তোর কথাগুলো ভালোই লাগে। জানি এখন অপরচুনিটি আছে, অ্যাডভেঞ্চারে যেতেও ইচ্ছে হয়, কিন্তু চ্যালেঞ্জ নেবার হিম্মত আমার নেই। সুতরাং বুঝতেই পারছিস, আমার কাছে কিছুই পাবি না। সময় নষ্ট হচ্ছে তোর। কিন্তু গত 9 মাস ধরে নিজেকে খুঁজে নিতেছে তিনি স্বামী অফিস যাবার পর একা সময়টুকুকে অপরচুনিটিতে বদলে যা করেছেন, স্বামীর চোখে বা জ্ঞানের আড়ালে, তা তো এক ধরনের অ্যাডভেঞ্চারই। আজ চলেছেন চ্যালেঞ্জটা নিতে। দেখাই যাক কতটা নিতে পারেন। দিন 15 পর অনুরাধা ফিরেছেন দিন 7 আগে। একটা চাপা খুশি তার চোখে মুখে দেখতে পেলেন রজত। যেন সুখের অবিশ্বাস শেষে পরিতৃপ্ত নারীটি। রজত কি করবেন বুঝতে পারছেন না। তার চরিত্র কৌতূহলী হতেও বাধা হয়ে যাচ্ছে। তিনি অপেক্ষা করছেন অনুই কিছু বলুক, কৈফত যা দেবার সেই দিক। কোথায় গেল, কি করলো, কার সাথেই বা সময় কাটালো, এসব প্রশ্ন করতে তার রুচিতে বাজছে। অন্যরকম চিন্তাও খেলে যায় মাঝে মাঝে মনের মধ্যে। বাড়ি থেকে কি বের করে দেবেন অনুরাধাকে? সরিয়ে দেবেন জীবন থেকে ডিভোর্স দিয়ে? তাকে খুন করতে পারবেন না, সেই হিম্মত তার নেই। আবার কোনো রকম অভদ্রতা করতেও তার আটকাচ্ছে। তিনি যে তার স্ত্রীর প্রোটেক্টর অ্যান্ড প্রোভাইডার। দাম্পত্যের এই ধর্মই মেনেছেন সবসময়, যদিও কোনো দিন সোচ্চার হননি তা জাহির করতে। অনুরাধাও ফিরে এসে কোনো কৈফিয়ত দেননি। রজত যে খানিক দূরত্ব রাখছেন, একটা কথাও বলছেন না, এমনকি শুনছেনও আলাদা বিছানাতে, গেস্ট রুমে, তা নিয়েও প্রতিক্রিয়া দেখালেন না। রান্নার লোক টেবিলে তাকে খেতে দেয়। হয়তো ঘুরে গেলেন অনুরাধা অভ্যাসে, কিন্তু দুজনেই নীরব থেকেছেন। যে লোকটি বলতো তার দুটো নেশা, টিভি আর বিবি, সে এখন বাড়ি ফিরে টিভিতেই মজে থাকে। এখন তো আরও বেশি। কে হবেন কোটিপতি আরম্ভ হয়েছে যে। ওই অনুষ্ঠান দেখা নিয়ে রজতের মধ্যে একটা অদ্ভুত উন্মাদনা দেখেছেন অনুরাধা সে প্রথম সিজন থেকেই। বহু প্রশ্নের উত্তর অবলীলাতেই বলে যেতেন দেখে। অনুরাধা প্রশ্ন করেছিলেন, এত জানো, তুমি গেলেই পারো, বেশ কলক্ষ টাকা জিততে পারতে। তা পারতাম, কিন্তু অনু, সত্যি কি আমাদের আর বেশ কলক্ষ টাকার প্রয়োজন আছে? যারা জিতছে তাদের বেশিরভাগই তরুণ তরুণী। টাকাটা জিতে তারা তাদের স্বপ্নটা ছুঁতে পারছে অনেকটা। আমি শুধু নিজের জ্ঞানটা ঝালিয়ে নিই আর কি। তাছাড়া ওই SMS করার ঝক্কি, ফোন পাওয়ার প্রতীক্ষার টেনশন বা সময় ব্যয়,
এসব করা আমার কম্য নয়। এসব সামলে গেলেও ফাস্টেস্ট ফিঙ্গারের দৌড়ে হেরে যাব শিওর। আমার ধীর লয় চলার স্বভাব, জানোই তো। বাচ্চাদের আনাতে ধীর লয় চলার কথা মনে ছিল না, কিন্তু খোটা দিতেন অনুরাধা। নেশাতে পেয়েছিল সোনা, তোমার নেশা, যা আজও কাটেনি, জানো না তুমি? রজত হাত বাড়ানোর উদ্যোগ নিতেই সরে পড়তেন অনুরাধা। সেই স্বামী এক শীতল চাদরে ঢেকে ফেলেছেন নিজেকে, অন্য ঘরে শুচ্ছেন। উদাস হয়ে গেলেন অনুরাধা। পরক্ষণেই এক চিলতে হাসি খেলে গেল তার ঠোঁটে। কিছু মজার দৃশ্য যেন মনে পড়েছে তার। কদিন পর রজত বাড়ি ফিরতে চাইছেন তাড়াতাড়ি, কিন্তু এমন যানজট লেগেছে যে বেশ দেরি হয়ে গেল ফিরতে। তার প্রিয় অনুষ্ঠান, কে হবেন কোটিপতি, আরম্ভ হয়ে গেছে। ইস, শুরুটা মিস হয়ে গেল যে। নিজের ঘরে ঢুকতে গিয়ে কানে গেল বেডরুমে অনুও ওই অনুষ্ঠানই দেখছে। থমকালেন। খুব যে ওটার ভক্ত সে তা নয়। যাকে আমি ভেবে কি করব। জামা কাপড় ছাড়ার আগে গেস্টরুমের টিভিটা অন করে পৌঁছে গেলেন মহানায়কের অদ্ভুত খেল যে চ্যানেলে আর চলছে তা দেখতে। একটি তরুণ 25,000-এর প্রশ্নের উত্তর দিচ্ছে দেখে কাপড় জামা বদলাতেই বাথরুমে ঢুকলেন। 5 লাখের উপর প্রশ্ন না গেলে ঠিক কিক পান না তিনি। বাথরুম থেকে বেরিয়ে দেখলেন প্রতিযোগী বদলে গেছে। এক বেশ বয়স্ক ব্যাংক ম্যানেজার প্রশ্নের উত্তর দিতে বসে গেছেন। দুত্তর নিজের হুইস্কির গিলাস নিয়ে ড্রয়িং রুমের সোফাতে বসলেন রজত, বেশ আয়েশ করে। সেই সাথে খাসির কলিজার মশলাদার ভাজা। এই ঘরে টিভিটা বড় আর এইচডিতে দেখা যায়, তাতে প্রিয় অনুষ্ঠান দেখার মজাই আলাদা। ব্যাংককর্তাও 5 লাখে পৌঁছে ওস্তাদি দেখাতে গিয়ে শূন্য হাতে বিদায় হলেন। এখন যিনি আসছেন তিনি একজন হোমমেকার, কলকাতা থেকে এসেছেন। দেখুন তার সাক্ষাৎকার। মহানায়ক তার ব্যারিটোন স্বরে জানালেন। কলকাতার মানুষ শুনে রজত উৎসাহী হলেন। পর্দায় যে মুখ ভেসে উঠল তা তিনি বিশ্বাস করতে পারলেন না। চশমার কাজটা পরিষ্কার করে আবার তাকালেন প্রতিযোগীর মুখের দিকে। প্রতিযোগী একজন মহিলা। তিনি তখন জানাচ্ছেন তার প্রস্তুতি পর্বের কথা। স্বামী কাজে গেলে প্রতিদিন নিয়ম করে নিউজ দেখতাম। একসময় খুব হাসাহাসি করতাম ওর সব চ্যানেল ঘুরে এক খবর দেখার বাতিক দেখে। এবার নিজেই সেসব দেখতে শুরু করলাম। ইন্টারনেট সার্ফিং করতে আরম্ভ করলাম। পড়াশোনা করেছি প্রায় সব সাবজেক্ট নিয়ে। তারপর চেষ্টা করলাম। আপনাদের প্রাথমিক ধাপগুলো পেরোনোর জন্য কিন্তু বেশ ধৈর্য লাগে। একদিন আমাকে অবাক করে এখানে আসার ডাক এলো। আপনার সামনে বসার সৌভাগ্যও হলো। এবার দেখা যাক কি হয়। টাকা জেতার চেয়েও আপনার মতো একজন কিংবদন্তি মানুষের সাথে কিছু সময় কাটাবো ভেবে আনন্দ হচ্ছে। এবার উঠে দাঁড়ালেন রজত। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন তিনি। মনের উপর চলতে থাকা আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে চাইছেন তিনি। সাবলীলভাবে প্রাথমিক পর্বের উত্তর দিয়ে চলেছেন অনুরাধা। একটা ধাপ এগিয়ে যাচ্ছে। সঠিক উত্তর আর চেক সাইন করে চলেছেন মহানায়ক। মাঝে মাঝে টুকটাক প্রশ্ন করছেন ব্যক্তিগত বিষয় নিয়ে। আপনি বলছেন আপনার স্বামী আমাদের অনেক প্রশ্নের উত্তর জানেন, তা ওকে পাঠাতে পারতেন? মহানায়ক জানতে চাইলেন। ভিতর ডিম বলে ফার্স্টেস্ট ফিঙ্গারে হেরে যাবে। এই চেয়ারে বসার আগেই আউট হয়ে যাবে। হাসলেন মহানায়ক। সঙ্গে এনেছেন তাকে নিশ্চয়ই? না, এক বান্ধবী এসেছে, সে এখানেই থাকে। আসলে মিস্টারকে সারপ্রাইজ দিতে এখানে আসার জন্য চেষ্টা করেছি। ভাগ্য ভালো, ফার্স্টেস্ট ফিঙ্গারে ফার্স্ট হয়ে সুযোগ পেয়ে গেলাম। হাসলেন মহানায়ক আবার। পরক্ষণেই খেলা এগিয়ে নিয়ে যেতে বললেন। পেশাদারি কলাতে আপনি এখন 5 লাখের জন্য খেলছেন দেবীজি। খেলার এখন সবচেয়ে কঠিন পর্ব আরম্ভ হলো। এখানে আপনি উত্তর দিতে ভুল করলে শূন্য হাতে ফিরে যাবেন। আপনার খাতায় এখন 1 লাখ আছে, চাইলে তা নিয়ে ফিরে যেতে পারেন, কিন্তু প্রশ্ন শোনার পর আপনাকে উত্তর দিতেই হবে।
আপনার অবশ্য 4টে লাইফ লাইনই রয়ে গেছে, সুতরাং আপনি স্বচ্ছন্দে রিস্ক নিতে পারেন। মহানায়ক তার খুনসুটি মেশানো গলাতে তাতাচ্ছেন মহিলাকে। আপনি প্রশ্ন করুন স্যার, আমার হারাবার কিছু নেই। রজতের বুকের মধ্যে হঠাৎ একটা ছলকানি। কি প্রশ্ন করবে? আপনি পর্দাতে ভেসে ওঠা ছবিটি চিনতে পারছেন? হ্যাঁ, স্মাইলিং বুদ্ধ। ঠিক তাই। তবে এটা প্রশ্ন নয়। প্রশ্ন হলো, এর সাথে ভারতের একটা বিশেষ উপলব্ধি বা অ্যাচিভমেন্ট জড়িত। আপনার সামনে 4টি উত্তর দেওয়া আছে কম্পিউটারের পর্দাতে। আপনি সঠিক উত্তর দিন আর 5 লাখ টাকা জিতে নিন। পলক ফেলার আগেই উত্তর শোনা গেল মহিলাটির গলায়। স্যার, অপশন সি, পোখরান আণবিক পরীক্ষা। মহানায়ক যেন অবাক। এদিকে রজত চেঁচিয়ে বকতে গেলেন ধরাছোঁয়ার বাইরের বিখ্যাত মানুষটাকে। ঠিকই তো বলেছে, নাটক করছো কেন বাবা? ওদিকে মহানায়ক বলে চলেছেন, দেবীজি, আপনার স্থির বিশ্বাস আপনি সঠিক জবাব দিয়েছেন। মহিলার উত্তর শুনতে চাইছেন না রজত। উত্তর একদম ঠিক। পরক্ষণেই অনু অনু বলে স্ত্রীর কামরাতে ঢুকে গেলেন। তার মনে নেই শীতল একটা পর্দা টানা ছিল দুজনের মাঝে এতদিন। তুমি তো ঠিক উত্তর দিয়েছ অনু, উনি খেলাচ্ছেন কেন? অনু একটু উত্তেজিত না হয়ে বললেন, ওটা ওনার স্টাইল। এরপর কি হলো দেখো গিয়ে। না, আমি এখানে তোমার পাশেই বসে দেখব। আবদারি গলা রজতের। পরের প্রশ্ন 10 লাখের জন্য দেবীজি। অদ্ভুত আপনার আত্মপ্রত্যয়। একটি লাইফলাইন না ব্যবহার করে আপনি এই পর্যায়ে পৌঁছে গেছেন। ধন্যবাদ স্যার। কে কে আছেন আপনার বাড়িতে? ছেলে মেয়ে কজন? কি করছেন তারা? অনু সেসবের উত্তর দিয়ে গেলেন। ভালো লাগলো। যাই হোক দেবীজি, এবার প্রশ্ন করব 10 লাখের জন্য। নিয়ম একই। আপনি এখনই খেলা ছাড়তে পারবেন, 5 লাখ টাকা নিয়ে ফিরে যেতে পারেন অবশ্যই। কিন্তু প্রশ্ন শোনার পর আপনাকে উত্তর দিতেই হবে। প্রশ্ন শুনে খেলা ছাড়া যাবে না। যদি ছাড়েন তাহলে জেতা 5 লাখ হারিয়ে শূন্য হাতেই ফিরে যাবেন। তা আপনি কি করবেন? প্রশ্ন শুনবেন না খেলা ছাড়বেন? প্রশ্ন নেব। ঠিক আছে, তবে আপনার 10 লাখ জেতার প্রশ্ন হলো, এই ছবিটি কার? ভালো করে দেখুন। আপনার 4টি অপশান হলো ডিউক ওয়েলিংটন, লুই আর্মস্ট্রং, ন্যাট কিং কোল, কাউন্ট বেসি। একটু থমকালেন অনুরাধা। কি ভাবছেন দেবীজি? আপনার সব কটা লাইফলাইন রয়েছে, চাইলে ব্যবহার করতে পারেন। উত্তর ঠিক হওয়া চাই, নইলে যে শূন্য হাতেই ফিরতে হবে। মহানায়ক থেমে থেমে বলে গেলেন কথাগুলো। পর্দার অনুরাধা চোখ বন্ধ করে ভাবছেন। এদিকে উত্তেজনায় রজত কখন যে অনুরাধার পাশে বসে গেলেন নিজেও টের পেলেন না। অনুরাধাও কিছু বললেন না। পর্দার অনুরাধা স্থির চোখে তাকালেন মহানায়কের দিকে। তারপর উত্তর করলেন, লুই আর্মস্ট্রং স্যার। কনফিডেন্ট দেবীজি? খানিক বিরতি দিয়ে জানতে চাইলেন মহানায়ক। আর চোখে উত্তর দেখে মহানায়ক যেন দুঃখ পেয়েছেন এমন ভাব করলেন। দেবীজি, আপনি বলছেন আপনি শুধুমাত্র একজন গৃহিণী, হোম মেকার। আপনার পক্ষে এটার উত্তর না জানারই কথা। আপনাকে দোষী করাও ঠিক হবে না। আচ্ছা, আর কোনো নাম আপনার মনে পড়ল না? ডিউক ওয়েলিংটন একটু ধাঁধাতে ফেলেছিলেন, কিন্তু এই হাসি শুধুমাত্র লুইয়েরই হতে পারে। কলকাতার ঘরে বসে অনুরাধা রজতের কাছে জানতে চাইলেন, তোমার কি মনে হয়? জানি না অনু, এদের মিউজিক খুব একটা জানি না। জ্যাজ শুনেছি কখনো কখনো, ওইটুকুই। পর্দাতে তখন হাততালি দিচ্ছেন মহানায়ক। আমি আপনার জন্য 10 লাখ টাকার চেকটাতে সই করে গর্বিত। মহানায়ক আবার তার সম্মোহনী হাসি হাসছেন অনুরাধার চোখে চোখ রেখে। আরও খেলার ইচ্ছে আছে দেবীজি? অনুরাধা সায় দিলেন মাথা নাড়িয়ে। এবার একদিকে 25 লাখ আর অন্যদিকে শূন্য।
আপনি কিন্তু চাইলেই খেলা ছেড়ে 10 লাখ নিয়ে কলকাতায় ফিরতে পারবেন। আমি খেলতে চাই। অনুরাধার মুখে এক মুহূর্তের জন্য জেদি ভাব খেলে গেল। ওকে, 25 লাখের প্রশ্ন হলো, একজন রাশিয়ান বিখ্যাত মানুষ ভারতে স্থায়ীভাবে থাকতে এসেছিলেন। আপনার সামনে 4টে অপশন রয়েছে: ইয়েভগেনি, ইয়েভ তুশেঙ্কো, সের্গেই কুশুভিটস্কি, নিকোলাস রোয়েরিক, আলেকজান্ডার সোলজেনিতসিন। এক মুহূর্ত সময় না নিয়ে অনুরাধা উত্তর করলেন, রোয়েরিক। নিকোলাস রোয়েরিক মানালির কাছাকাছি থাকতেন। চোয়াল ঝুলে গেল যেন মহানায়কের। এই উত্তর তারও জানা। তার বিখ্যাত কবি পিতার মুখে এই নাম অনেকবার শুনেছেন। সে তো বহু আগের ঘটনা, নেহেরুজির সময়কার। এই মহিলার জন্মই হয়নি হয়তো। দেবীজি, এটার উত্তর আপনি এত নিশ্চিতভাবে দিলেন কি করে? লালিমার আভা পর্দার অনুরাধার মুখে, চোখেও যেন স্বপ্নীল সুখস্মৃতির চিত্র। আমরা বিয়ের পর কুল্লু মানালি গিয়েছিলাম। সেই সময় রোয়েরিক মিউজিয়াম দেখেছিলাম, মনে পড়ে গেল। কলকাতার বাড়িতে রজত তখন আবেগে জড়িয়ে ধরেছেন স্ত্রীকে। মৃদু গলায় ধমক দিলেন অনুরাধা, কি হচ্ছে? দেখো না কি হলো। হাততালি দিচ্ছেন মহানায়ক। অ্যাবসোলিউটলি রাইট ম্যাডাম। পর্দাতে মহানায়ক 25 লাখের চেক ধরিয়ে দিয়ে জানতে চাইলেন, দেবীজি, আরও খেলার ইচ্ছে আছে? অবশ্য আপনি খেলতেই পারেন। লাইফ লাইনগুলো অটুট রয়ে গেছে যে। এবার কিন্তু 50 লাখের বাজি। আপনি প্রস্তুত? আবার প্রশ্ন মহানায়কের গলাতে। আচ্ছা, একটা জিজ্ঞাসা আছে আমার মনে দেবীজি। ধরে নিন আপনি 50 লাখ টাকাও জিতলেন, কি করবেন সেটা নিয়ে? অনেক স্বপ্ন বরফ জমাট হয়ে আছে। 50 লাখ টাকা জিততে পারলে তার একটা বা দুটো সাকার করতে পারবো। আপনার কি কি স্বপ্নকে বরফ জমাটের বাইরে আনতে চাইছেন? সবচেয়ে প্রথম যেটা সাকার করতে চাই, তাহলে এই মেধাবী আর দুস্থ ছেলে মেয়েদের পড়ার জন্য টাকা দান করা। আপনাদের কর বাদ দিলে অন্তত 40 লাখ পাবো। তার বছরের সুদ 3 লাখ হবে। মাসে মাসে 1020 উপর। তা দিয়ে 5জন ছেলে মেয়েকে পড়ার খরচ দিতে পারবো। জানেন, প্রতি বছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ফল বেরোনোর সাথে কিছু দরিদ্র অথচ মেধাবী ছেলেমেয়ের জীবনযুদ্ধের সংবাদ দেখি। মন খারাপ হয়। কত মেধা নষ্ট হয়ে যাচ্ছে সামান্য সাহায্য না পেয়ে। এই যে এখানে এসেছি, তার একটা কারণ ছিল নিজের কাছে নিজেকে প্রমাণ করা যে আমিও পারি। অন্যটা যা বললাম। মহানায়কের চোখে তখন সম্ভ্রমের চাউনি, কোথাও লজ্জা মিশে রয়েছে তাতে। নিজের সম্পদ 1000 কোটির কাছাকাছি, কিন্তু নাম, যশ, অর্থ, এর বাইরে আর কিছু ভাবেননি। এই খেলাতে যারা অংশ নিচ্ছেন তারা আমজনতাই মাত্র, কিন্তু তাদের আকাশ ছোঁয়ার ইচ্ছে তাকে মোহিত করে দেয়। নিজেকে ছোট মনে হয় এদের সামনে। নিজেকে সামলে তিনি তার পেশাগত স্বর খুঁজে পরের প্রশ্ন করলেন, দেবীজি, এবার আপনার টার্গেট প্রশ্ন 50 লাখ টাকার জন্য। আপনি প্রস্তুত? ইয়েস স্যার। গঙ্গোত্রী কোথায় জানেন নিশ্চয়ই? উত্তরাখণ্ডে, মানে ভারতের উত্তরে। প্রশ্ন হলো, দক্ষিণ গঙ্গোত্রী কোথায়? 4টি অপশান হলো: 1 তামিলনাড়ু, 2 কেরল, 3 উত্তর মেরু, 4 দক্ষিণ মেরু। অনুরাধা সময় নিচ্ছেন, মনে করতে চাইছেন, চোখ বন্ধ করে ভাবছেন। সঠিক উত্তর 50 লাখ টাকা দামি, আর ভুল হলেই শূন্য। মহানায়ক উৎসাহ দিতে চাইছেন, দেবীজি, আপনার সব কটা লাইফলাইন জীবিত। আপনি সেসবের সাহায্য নিন। বিশেষত স্বামীকে ফোন করতেই পারেন। এদিকে নিজেদের বেডরুমে রজত অনুরাধার হাতটা এমন শক্ত মুঠোতে ধরেছেন যে অনুরাধা যেন কাতরে উঠলেন। তুমি পেরেছিলে অনু? কাউকে ফোন করেছিলে? আমায় করনি, ভালোই করেছিলে। উত্তরটা জানা নেই আমারও। অধৈর্য হয়ে গেছেন রজত। উত্তেজনাতে কাঁপছেন তিনি। আহ,
দেখো না কি হচ্ছে ওখানে। অনুরাধার গলাতে মৃদু ধমক। সামনে টিভির পর্দাতে উত্তর দিলেন অনুরাধা। স্যার, দক্ষিণ মেরুতে ভারতীয় বেস ক্যাম্পের নাম। পাশের একটা হিমবাহের নামকরণও এই নামেই করেছিলেন ভারতীয়রা। মহানায়ক তার উৎসাহের বাত খুলে দিয়েছেন অনুরাধার উত্তর শুনে। ভারতীয়রা 1984-তে ওইটা নির্মাণ করেছিলেন বৈজ্ঞানিক পরীক্ষা ইত্যাদি করার জন্য। এখন অবশ্য এটার ব্যবহার সীমিত। ওয়েল ডান ম্যাডাম, আমি গর্বিত। এই পর্বে এসে বেশিরভাগ প্রতিযোগী নার্ভ হারায়। আপনি ধৈর্য রাখতে পেরেছেন এবং আশ্চর্য এখনও আপনি একটি লাইফলাইন ব্যবহার করেননি। হাততালি দিচ্ছেন মহানায়ক। দর্শকদের এবং তার নিজের উত্তেজনা কমলে মহানায়ক তার সম্মোহনী চাউনিতে তাকালেন অনুরাধার চোখে। তারপর 50 লাখের চেকও তো সই করে পা বাড়িয়ে দিলেন অনুরাধার দিকে। এদিকে রজত ততক্ষণে তার স্ত্রীকে শক্ত বাহুতে বেঁধে ফেলেছেন, যেন হাতছাড়া হলেই হারিয়ে যাবেন অনুরাধা। আহ, তুমি প্লিজ দেখোই না কি হলো শেষ পর্যন্ত। মহানায়ক পাশার দান ফেলতে দেরি করছেন না। দেবীজি, আপনার পরের ধাপ 1 কোটির জন্য। আপনি খেলবেন না? সামান্য সময় না নিয়ে উত্তর দিলেন অনুরাধা। না। অবাক গলাতে বলে উঠলেন মহানায়ক। প্রলোভন দিতে চাইলেন তিনি। দেবীজি, 4টে লাইফলাইন রয়ে গেছে, তবু খেলবেন না? না। এবার অনুরাধার উত্তরে দৃঢ়তা। প্রেক্ষাগৃহ দর্শকদের করতালিতে ভেসে যাচ্ছে। সেটা থামলে মহানায়ক বললেন, ঠিক আছে দেবীজি, আপনার 50 লাখের চেক আপনার হাতে দিচ্ছি। আমি গর্বিত এতে সই করে। চেক হস্তান্তর করে মহানায়ক জানতে চাইলেন, দেবীজি, আপনি বলেছিলেন আপনার অনেক ফ্রোজেন ড্রিম আছে। 50 লাখ টাকাতে কটার বরফ ভাঙতে পারবেন? অন্তত একটা নিশ্চয়ই শেয়ার করবেন। দেখুন, আপনাকে আগে বলেছি, প্রত্যেক বছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল বেরোয়। খবরের কাগজ বা টিভিতে যারা র্যাঙ্ক করেছে তাদের কথাই খুলে বলে। এদেরই মধ্যে অনেক ছাত্রছাত্রী খুব গরিব ঘর থেকেই আসে। টাকার অভাবে তাদের অনেকের পড়ার স্বপ্ন থমকে যায়। যা পেলাম এখানে, কর কেটে যেটুকু থাকবে তাতে যে সুদ পাওয়া যাবে, তাতে অন্তত 4-5টি ছেলেমেয়ের পড়ার খরচ দেওয়া যাবে। আমাদের যা দিয়েছেন ভগবান, তাতে এই টাকাতেও ভাগনা বসালো চলে যাবে। আমার স্বামী এই খেলাতে না আসার অন্যতম কারণ হিসেবে বলে, আমাদের চেয়ে যারা তরুণ তাদের এই খেলায় জিতে যদি নিজেদের স্বপ্ন সাকার করার পথ পেরে যায়, সেটা আলাদাই আনন্দ। বাড়ির কাজ দেখার পর যথেষ্ট সময় বেঁচে যায় আমার। গত মাস 9 এখানে আসবো বলে পড়ে থাকার সময়টা কাজে লেগেছিল। যা এখন বাঁচবে। এখন প্রকৃতি যাদের সাহায্যের দরকার তাদের খুঁজতে হবে। তারা যাতে পথভ্রষ্ট না হয় সেটা দেখতে হবে। হয়তো তার জন্য 2-1জনকে সঙ্গেও নিতে হবে। অনেক কাজ দেখি কতটা পারি। একটা হাসির রেখা ফুটল অনুরাধার ঠোঁটে। দর্শকের দিকে নমস্কারের ভঙ্গিতে হাত তুলে বললেন, কেমন দেখুন, আমার মতো বেকার সময় নষ্ট করা হোমমেকার একটা কাজ খুঁজে নিল। কিছুটা ভালো সময় কাটালাম। আপনাদের সবাইকে ধন্যবাদ। হল ফাটানো করতালির মধ্যে অনুরাধা খেলার সেট ছাড়ছেন দেখা গেল টিভির পর্দায়। এদিকে কলকাতায় তার ঘরে অন্য পরিস্থিতি। রজত যেন কাছছাড়া করতে চাইছেন না তার স্ত্রীকে। তার হাবে ভাবে অনুরাধার অভিজ্ঞতা জানিয়ে দিল, পাগলটা খেপেছে। কি করছো? বয়স কত হয়েছে ভুলে গেছো নাকি? মৃদু ধমক দিতে গেলেন তিনি রজতকে। তেমন জোরালো হলো না। কর্তার পাগলামির প্রশ্রয়দাত্রী যিনি তিনি। শোনো, সরকারি ফাইলে নিজের বক্তব্য লিখতে পারি হয়তো, কিন্তু নিজের মনের কথা, বিশেষ করে তোমাকে কতটা ভালোবাসি তা বোঝানোর ভাষা যে আমার এইটাই একমাত্র। এভাবেই তা তো জানোই। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের
নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।